এখন চমৎকার। জামালপুরে আমরা আজকে চলে এসেছি। 16টি নদী বিধৌত এই জেলা, এখানে রয়েছে সংসদীয় 5টি আসন, একই সঙ্গে ব্রহ্মপুত্র এবং যমুনার মিলনস্থল এই জামালপুর। জামালপুরের গর্ব করবার মতো অনেক কিছু আছে। সবচেয়ে গর্ব করবার যে বিষয়টি সেটি জিআই পণ্য নকশি কাঁথা। একই সঙ্গে এই নকশি কাঁথার সম্ভাবনা যেমন আছে, একই পাশাপাশি হাত ধরে চলছে অনেক ধরনের সমস্যা, যেই সমস্যাগুলো জামালপুরের দীর্ঘদিনের। আজকে জামালপুরের সম্ভাবনা এবং শঙ্কা সবকিছু নিয়ে আলোচনা করতে আমরা সবাই উপস্থিত হয়েছি 26-এর নির্বাচনে স্টার নিউজের এই প্রোগ্রামে। আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলা স্কুল মাঠে। আমার সামনে আছেন জামালপুরের নাগরিক সমাজ, প্রকৃত মালিক সেই ভোটাররা, এবং আমি পুরো সময় সঙ্গে আছি আপনাদের জুম্মান সাদিক জ্যাভলিন। আমার সঙ্গে আছেন 4 জন অতিথি, তাদের সঙ্গে শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, তিনি জামালপুর 5 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমার বামে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, জামালপুর 4 সরিষাবাড়ি আসন থেকে তিনি প্রার্থিতা করছেন, তিনি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে। আমার একেবারে ডানে আছেন লুৎফুর রহমান, তিনি জামালপুর 3 আসন থেকে প্রার্থিতা করবেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন তিনি পেয়েছেন। এবং আমার সর্ববামে রয়েছেন মুফতি মোস্তফা কামাল, তিনি জামালপুর 5 সদর আসন থেকে প্রার্থিতা করবেন, তিনি বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী। আমরা শুরুতেই তাদের কাছে কিছু প্রশ্ন আমার আছে, সেটি করবার পর আবারও আমাদের নাগরিক সমাজ কি জানতে চায় তাদের কাছে সেখানে অবশ্যই সুযোগ যাবে এবং তাদের কাছ থেকে প্রশ্ন আসবে। আমি শুরুতেই যদি একটু বলতে চাই মামুন ভাই আপনার কাছে, সেটি হচ্ছে জামালপুরের এই পুরো সময়টাতে আমরা শুনেছি, প্রায় বিভিন্ন পেপারেও দেখেছি যে 60,000 কোটি টাকার উন্নয়ন হয়েছে বিগত যেই ফ্যাসিস্ট রেজিম ছিল, পতিত সরকার এটি করেছে এমন বলা হয়। তবে আমরা যখন গতকাল থেকে কথা বলছিলাম, সেই উন্নয়ন হয়তোবা কিছু দৃশ্যমান আছে, তারপরেও যে মূল জায়গাগুলো, অর্থাৎ হাতির দাঁত দেখানোর একটা, খাওয়ার আরেকটা, মানে যেটা দেখা গেছে আসলে মূল সমস্যাতে হাত দেয়া হয়নি। নদী ভাঙনের কথা সবচেয়ে বেশি আমরা শুনেছি। আপনারা আসলে কি মনে করেন এই উন্নয়নের জায়গা থেকে কি হয়েছে বা বর্তমান চিত্রটা আসলে কি? আসলে বিগত 17 বছরে বাংলা জামালপুরে উন্নয়নের নামে যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে, একটু আমরা বলতে চাই যে সেই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা আমরা যেটি দেখেছি সেটি হলো যে আমরা যে কথাটি সবসময় দেখেছি এবং বলার চেষ্টা করেছি যে এখানে উন্নয়নের নামে উন্নয়ন প্রকল্পের ব্যয় অনেক অনেক বেশি বাড়ানো হয়েছে এবং উন্নয়নের নামে উন্নয়নের অন্তরালে উন্নয়ন যতটা হয়েছে তার চেয়ে লুটপাট অনেক বেশি হয়েছে। এখানে পরিকল্পনারও কিছু অভাব রয়েছে, যে কারণে আসলে এই উন্নয়নটি মানুষের যতটা প্রত্যাশা ছিল মানুষ তার চেয়ে বেশি হতাশ হয়েছে। আমরা যেটি বলতে চাই যে আসলে জামালপুরের উন্নয়নে আমি যদি বলি এভাবে যে জামালপুরের উন্নয়নে আমরা যদি দেখি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বিএনপি। জামালপুরকে জেলায় রূপান্তর করেছে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। পরবর্তী সময় জামালপুরে গ্যাসের সংযোগ আনা, আসামত কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা, সরকারি জাহিদা সবির মহিলা কলেজে অনার্স কোর্স চালু করা, জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ডিগ্রি কোর্স চালু করা সহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, যাতায়াত ব্যবস্থার উন্নয়নে, বিভিন্ন উন্নয়নে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন উন্নয়নে যেটা আমাদের ভাবনা সেটা হলো যে আসলে উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখন ঢাকার সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেই ক্ষেত্রে টাঙ্গাইল থেকে জামালপুর পর্যন্ত 4 লেনের সড়ক এবং ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত যদি 4 লেনের সড়ক করা যায় এবং জামালপুর থেকে ঢাকার যে রেল যোগাযোগ সেটাকে যদি ডাবল লাইনে রূপান্তর করা যায়, তাহলে আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হবে এবং মানুষের জামালপুরের জীবনযাত্রার মানও পরিবর্তন হবে। আমরা মনে করি যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। একই সাথে যে কথাই বলতে চাই, এখানে আসলে যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণেই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই এবং যে কারণে এখানে কর্মসংস্থানের স্বল্পতা রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারি, এখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব এবং এইখান থেকে মানে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আর একটি বিষয় যেটি আপনি উল্লেখ করেছেন যে আমাদের জামালপুরের মূল যে জেলা সদর, এটি যদি আমরা বাদ রাখি, অন্যান্য যে উপজেলাগুলি আমাদের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, ইভেন শৈশবের একটি অংশ, মেলান্দরের একটি অংশ, এটি নদী ভাঙ্গন এলাকা, যেটি আসলে বিগত সময় দেখা গেছে যে বন্যাকালীন সময়ে কিছু কাজ করা হয়েছে যেটি আসলে টেকসই না, এটা সুদূর প্রসারী চিন্তা চেতনা থেকে না।
আমরা বলতে চাই এখানে যদি আমরা প্রকৃত অর্থেই এই নদী ভাঙ্গন থেকে জামালপুরের মানুষকে আমরা রক্ষা করতে চাই, তাহলে এখানে অত্যন্ত পরিকল্পিত পদক্ষেপ নেওয়া দরকার এই নদী ভাঙ্গন থেকে জামালপুরের মানুষকে রক্ষা করা। এবং সেটি যদি করা যায় তাহলে ওই এলাকার মানুষের জীবনযাত্রা অনেক পরিবর্তন হবে বলে আমরা মনে করি। সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে। যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে সুযোগ পাই, জামালপুরের জনগণ আমাদেরকে সুযোগ করে দেয়, আমরা সেই পদগুলো নিয়ে জামালপুরের মানুষের কল্যাণে কাজ করতে চাই। ধন্যবাদ মামুন ভাই। আমি একটু কাছাকাছি প্রশ্ন নিয়ে আরো একটি আমার বামে যিনি আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল ভাই, আপনার কাছে প্রশ্নটি আমার যেটি থাকবে, এই যে নদী ভাঙনের কথা বলছি, নদী ভাঙনের এই কথাগুলো শুনতে গিয়ে শুনলাম যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বালুমহাল আছে যেটি বৈধ, এর বাইরে শতাধিক অবৈধ বালুমহাল, সেখানে এই ড্রেজিং করে বালুটি তোলা হয় এবং সেই অবৈধ বালুর কারণেই মূলত এই নদী ভাঙনটি প্রকোপ আকার ধারণ করেছে, এমন কথা আমরা শুনেছি সাধারণ মানুষের কাছে বা যারা কিছুটা সচেতন রয়েছেন। এই বালুমহালগুলো আসলে আগে জানতাম যে ফ্যাসিস্ট সরকারের যারা আছেন তারা সেগুলো নিয়ন্ত্রণ করেন। এখন আসলে এই পরিবর্তিত পরিস্থিতি সেই বালুমহালগুলোর খবরাখবর কি আপনাদের কাছে? তা আপনি যে প্রশ্নটি করেছেন এটা একটি সত্য কথা। এই বৈধ বালু উত্তোলন করার বাইরে এই মুহূর্তে জামালপুর এই আমাদের এই নদী বিধৌত এলাকায় যে পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে এগুলো সম্পূর্ণ নিয়মতান্ত্রিকতার সম্পন্ন বিরোধী। এবং এই বালু উত্তোলন করার বিষয়ে বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে এগুলোকে অবৈধভাবে উত্তোলন করা হয়তো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে, লাভবান তারা হয়েছে এবং এই প্রাকৃতিক একটা বিপর্যয় সৃষ্টি করার মতো পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে আমাদের নদী ভাঙনের জায়গায় কৃষিজমি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই ফ্যাসিস্টের পতন হলেও এই 14 মাসে এই কোনো পরিবর্তন আসলে হয় নাই। এগুলো একটা পর্যায়ে আমরা খোঁজ নিয়ে যেটা দেখলাম, এই আমাদের জামালপুর শহরের নিকটবর্তী এলাকায় সবচাইতে বেশি বালু উত্তোলন করা হয়। এখনো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বলতে হাত বদল হয়েছে, আগে যারা ছিল তারা হয়তো নাই, অথবা একটা অংশ আছে নাম পরিবর্তন করে আছেন, কিন্তু এই অবৈধ বিষয়টি এখনো চালু আছে। এই বিষয়টি প্রশাসনের কাছে দীর্ঘ একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এলাকার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা করেছি, কিন্তু এর কোনো প্রত্যাশিত পরিবর্তন এখনো তো হয় নাই। কাজে আমরা চাই এগুলো অবিলম্বে বন্ধ হোক এবং এগুলো বন্ধ না হলে রাজনৈতিকদের সুস্থতার যে বিষয়টি এটাও প্রকৃত অর্থে এটা আমরা ফিরে আসবে না। আচ্ছা, নাম পাল্টে গেছে বললেন, নাম পাল্টে কোথায় গেছে? আপনাদের দলে এসেছে? আমরা নিশ্চিত করে বলতে পারি এখন যারা সংশ্লিষ্ট এই সমস্ত অবৈধ কার্যক্রমের সাথে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলবো। আমি একটু এনসিপির কাছে জানতে চাই, এনসিপির ব্যাপারে কিছুটা যে এখন সবচেয়ে বেশি একটু সমালোচিতই বলতে হয়, যে কোনো ধরনের প্রশাসনিক মানে আমরা যদি একটু বলি যে প্রশাসনে আপনাদের একটা প্রভাব আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বদলির ক্ষেত্রে বিভিন্ন তদবির এটি আপনারা করেন, এরকম অভিযোগ মানুষ আসলে কেন করে? এর সত্যতা কি জামালপুরেও আছে? আসলে এই প্রশ্নটার সম্মুখীন প্রায়ই হই। দেখুন, যখন 24 গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার ফলে অভ্যুত্থানের সরকার গঠিত হয়, সরকারে আমাদের অভ্যুত্থানের 3 জন ছাত্র প্রতিনিধি যাওয়ার ফলে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে নানা ধরনের সরকারি বিভিন্ন কমিটিতে ছাত্র প্রতিনিধি থাকে বা তাদেরকে নেওয়া হয়। তো ছাত্র প্রতিনিধিরা যখন সেখানে যায়, তো আমার প্রথম যে জিনিসটার প্রতি আমি খেয়াল করেছি যে প্রত্যেকটি সেই সরকারি যে কমিটিগুলো, সেই কমিটির স্ট্রাকচার কিন্তু পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মানুষদের দ্বারা গঠিত। তো সেখানে ছাত্র প্রতিনিধিরা যাওয়ার ফলে একটা ডিসকমফোর্ট তৈরি হয়। যখন ছাত্র প্রতিনিধিরা গিয়ে প্রশ্ন করে, তো সেই প্রশ্নটাকে নানাভাবে তারা, যেহেতু প্রশ্ন নেওয়ার প্রবণতা আমাদের পলিটিক্যাল কালচারে খুব কম, মানে এখানে প্রশ্ন করাটাই কারা প্রশ্ন করে, এটা আমি ওল্ড সেটেলমেন্ট, পলিটিক্যাল সেটেলমেন্টের যারা প্রবক্তা, মানে যারা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে ধারণ করেন, তারাই ডিসকমফোর্ট ফিল করে। তো সেই জায়গা থেকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হই। তবে 24-এর গণঅভ্যুত্থানের ফলে যখন একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তো এখানে সাধারণ শিক্ষার্থীরা নানান রাজনৈতিক দল থেকেও এসে তারা কিন্তু সমন্বয়ক পরিচয়টি ব্যবহার করেছে। দেখুন, 5 তারিখের পরে সমন্বয়ক পরিচয়টিকে নানাভাবে বিতর্কিত করা হয়েছে। এটি যেমন সেন্ট্রালে
158 জনের একটি সমন্বয়ক বডি ছিল, যেটি অভ্যুত্থান পরবর্তীতে সেটি কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়। তারপরও সমন্বয়ক পরিচয়টি কিন্তু অনেকেই নানাভাবে ব্যবহার করেছে। তবে এর ভেতরেও কেউ যে সুবিধা নেয়নি সেটা আমি বলবো না, কারণ সকল ভালো কাজের মধ্যেও কিছু মানুষ থাকে সুযোগ সন্ধানী। আপনি যেটি বলছিলেন সমন্বয়কের নাম ব্যবহার করছে, এখন একইভাবে যখন আমরা বলি যে বিএনপি অনেক প্রভাবশালী সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তারা বিভিন্ন জায়গায় দখলবাজি করছে, তারাও কিন্তু এটা বলতেই পারেন যে বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটির দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। পরবর্তী প্রশ্নকর্তা ডান পাশে হাত তুলেছেন চশমা চোখে। আমার প্রশ্ন এনসিপি নেতা লুৎফর ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হলো, ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্টের পরে বিভিন্ন সরকারি দপ্তরে এনসিপি নেতা এবং বৈষম্য বিরোধী নেতাদেরকে রীতিনীতি যাতায়াত দেখা যায়, এবং বিশেষ করে কিছুদিন আগেও জামালপুর জেলা পরিষদের বরাদ্দ ভাগ বসাতেও দেখেছি। আমার প্রশ্ন যে বিভিন্ন সরকারি দপ্তরে আপনাদের কাজ কি এবং বরাদ্দ ভাগ নেওয়ার আপনারা কে? বরাদ্দের ভাগ বিষয়টি আমি আসলে বুঝতে পারি নাই, এটা হয়তো আপনি ক্লিয়ার করবেন। আমি আগের প্রশ্নটির উত্তর দিচ্ছি। জেভলিন ভাই যে প্রশ্নটি প্রথম করেছিলেন যে প্রশাসনিকভাবে প্রশাসনিক কোনো কাজে এনসিপির কর্মী বা এনসিপির নেতাকর্মীরা যায় কিনা। এনসিপি একটি রাজনৈতিক দল, আর রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রধানতম কাজ হচ্ছে জনগণের সমস্যার সমাধান করার জন্য তারা সরকারি প্রতিষ্ঠানে যাবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব। এখন আপনারা যদি এই প্রশাসনিক বিভিন্ন দপ্তরের যাতায়াতকে যদি নেগেটিভলি দেখেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে সেবা পাবে? কারণ আমাদের বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রশাসনিক যে জটিলতা, আমি নিজে ধরেন স্থানীয় সরকার থেকে আমি জামালপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি বরাদ্দ নিয়ে কাজ করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, যেহেতু সুযোগ ছিল। তো সেই বরাদ্দটিতেও নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে, এবং সেই বরাদ্দটি যাতে যথাযথভাবে সাধারণ মানুষের কাছে না পৌঁছে সেভাবে আসলে আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন আমি ব্যক্তি লুৎফর যদি সেই সাধারণ মানুষের প্রাপ্য হকটা আদায় করার জন্য কোনো দপ্তরে যাই, সেটা কি ভুল? কারণ আমি সাধারণ জনগণের জন্য যাচ্ছি, এটা একটি কথা। আরেকটি বিষয় হচ্ছে এনসিপি বিভিন্ন দপ্তরে, যেহেতু তারা একটি রাজনৈতিক দল, বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন কমিটিতে তারা প্রতিনিধি হিসাবে আছে, তো প্রতিনিধিরা তো তাদের দায়িত্ব পালনের জন্য যাবে, এটি হচ্ছে ইতিবাচক কাজের জন্যই যায়। এর বাইরে যদি কেউ রাজনৈতিক প্রভাব দেখানোর জন্য যায়, সেটা অবশ্যই নেতিবাচক কাজ। সেটা এনসিপি করুক, বিএনপি করুক, জামাত করুক, যেই করুক, সেটা নেতিবাচক এবং সেটিতে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই সকল রাজনৈতিক দলকে, সকল সরকারি প্রতিষ্ঠানের আমলাদেরকে, যারা জনগণের জন্য কাজ করেন, তাদেরকে আপনারা প্রশ্ন করবেন। এই প্রশ্নই পারে আগামী দিনে নতুন গণতান্ত্রিক একটি দেশ প্রতিষ্ঠা করতে, কারণ বিগত সময়ে মানুষকে প্রশ্ন করা যেত না। প্রশ্ন না করার ফলে 17 বছরের একটি ফ্যাসিস্ট রেজিম তৈরি হয়েছিল। আমরা চাই না আগামীতে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা, ফ্যাসিবাদী রেজিম তৈরি হোক। ধন্যবাদ আপনাকে ভাই। প্রশ্ন তো অবশ্যই করবেন, এবং আমরা আরো দুটি প্রশ্ন একসঙ্গে নেব। নারী কেউ প্রশ্ন করছেন না, অনেকেই নারী দর্শক রয়েছেন আমি দেখছি, তাদের কি কোনো চাওয়া পাওয়া নেই? আমি মামুন ভাই এবং আমাদের জামাতের নেতা ওনার দুজনকেই আমি প্রশ্ন করতে চাই, কারণ আমাদের জামালপুরে অর্ধেকের বেশি নারী ভোটার। এই নারী ভোটারদের জন্য আপনারা কি করবেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটাই আমার প্রশ্ন। আমি প্রথমে একটু মামুন ভাইয়ের কাছ থেকে উত্তরটি আশা করব। মামুন ভাই, নারীদেরকে নিয়ে আসলে আপনারা কি ধরনের চিন্তা করেছেন? জামাতের জায়গা থেকে সেন্ট্রালি একটা কথা বলা হয়েছে যে নারীদেরকে 5 ঘন্টার যেই চাকুরিতে কর্মঘণ্টা, সেটির কথা বলা হয়েছিল। তো সেই রকম কোনো ভিন্ন ধর্মী চিন্তা বিএনপিরও আছে কিনা নারীদের ক্ষেত্রে? ধন্যবাদ। মূলত যেটি নারীদের কথা বলা হয়েছে, এই বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এবং ভোটারের দিক থেকে জামালপুরে আমরা যতটুকু জানি পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি। সেই ক্ষেত্রে আমরা যেটি বলতে চাই যে আমরা যদি বাংলাদেশের উন্নয়নীয় স্বপ্ন দেখি, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চাই, এই নারীদেরকে আমরা যদি উন্নয়নের বাইরে, উপার্জনের বাইরে রেখে চিন্তা ভাবনা করি, সেই উন্নয়ন কখনোই টেকসই হবে না। সেক্ষেত্রে বিএনপির চিন্তা আরও এখন হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বিএনপি অন্যান্য রাজনৈতিক দল সমমনা এবং
বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে কথা বলে 31 দফা রাষ্ট্র সংস্কার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যেখানে 31 দফার একটি দফায় মহিলাদেরকে নিয়ে বলা হয়েছে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে, একই সাথে তাদেরকে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করে তাদেরকে উপার্জনক্ষম করে এই দেশের উন্নয়ন সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করা হবে। এখানে আমি মনে করি না যে বিএনপি একা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, আমি মনে করি সবাই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে। আমাদের প্রথম স্বপ্ন হলো যে ফ্যাসিস্ট যাতে আবার ফেরত না আসতে পারে, দ্বিতীয় স্বপ্ন হলো এই বাংলাদেশটি সকলের কল্যাণের বাংলাদেশ হবে। এই সকলের কল্যাণের বাংলাদেশ এটা বিএনপি একা করতে পারবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়েই করতে হবে, সকল জনগণকে নিয়েই করতে হবে। সেই ক্ষেত্রে এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিচ্ছিন্ন 2টি ঘটনা ঘটেছেন। আমি সেদিন আইন শৃঙ্খলা মিটিংয়ে ছিলাম, জামাত ইসলামের আমির মহোদয় ছিলেন, ওনারা এটি ওঠানোর পরে আমি সেখানে তাদেরকে আশ্বস্ত করেছি যে জামালপুরে এই ধরনের কোনো ঘটনা আগামীতে ঘটবে না, যেটি ঘটেছে সেটা আমাদের জ্ঞাত সারের নয়। বাট পরবর্তী সময় আমি ওইখানেই বলেছি এটি নিয়ে যারা ঘটিয়েছে ঘটনাটি, তারা যেহেতু আপনি বললেন যে ঘটেছে ঘটনা, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে দল? ব্যবস্থার বিষয়টি আমি বলছি, 2টি ঘটনাতেই আমাদের আবেদন ছিল ওই মিটিংয়ে ওনাদের কাছে। একটি ঘটনা যেটি জামালপুরে ঘটেছে, সেখানে দেখা গিয়েছে যে ফ্যাসিস্টের দলের পতিত সরকারের আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের সাথে সেই নির্বাচনী ক্যাম্পে যোগদান করেছে। এটি তাদেরকে অবগত করার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এখন আমি একটু যদি সময় দেন, সুযোগ দেন কি, যে আমরা যেটি বলি যে মানে এরকম আলোচনা মাঠে ময়দানে আছে যে আপনি একটি প্রতীকে ভোট দিলে আপনার সমস্ত কিছু খালাস হয়ে যাবে। আপনি 17 বছর অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, মানুষের উপর জুলুম করেছেন। আমরা যার বিরুদ্ধে সংগ্রাম করে আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখছি, সেই 17 বছরের যারা অন্যায় অত্যাচার করেছে তারা যদি আপনার রাত্রে যদি ছত্র ছায়া এসে নিজেদেরকে হালাল করার চেষ্টা করে, এটা সাধারণ নেতাকর্মী মেনে নেবে না, সাধারণ জনগণ মেনে নেবে না। আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, জনগণ যাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, জনগণ যাদের দ্বারা নির্যাতিত হয়েছে, তারা কোনো না কোনো ছাত্র ছায়া যদি নিজেদেরকে হালাল করার চেষ্টা করে, এটা হালাল হতে পারবে না। আমি একটু তরুণদের কারো প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ সৌরভ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সাবেক সদস্য সচিব। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী মামুন ভাইয়ের কাছে, যে আমি আসলেই বিএনপির তৃণমূলের কিছু মানুষের মুখে শুনেছি যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা বাসায় থাকতে পারবে না। এখন এমন কথা তৃণমূলের কাছে আমি শুনেছি, আসলেই বিএনপিরা আমি এটাই আমার একটু শান্ত থাকি, এটাই আমার কোশ্চেন। একটু শান্ত থাকি। আমরা সামনে আছেন, মামুন ভাই আছেন সামনে, তিনি উত্তর দেবেন। তিনি কিন্তু প্রশ্নটি এই জন্য ওনার কাছে করেছেন, প্রশ্নের জায়গায় বাধা দেওয়া যাবে না প্লিজ। আমার প্রশ্নটা আমি শেষ করি। আমার প্রশ্নটা ছিল এমন যে আমি তৃণমূলের কাছে এমন প্রশ্ন কিছু শুনেছি মুখে, এখন এই কথাটা আসলে কতটা সত্য এবং বিএনপি আসলে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছি তাদেরকে শত্রু মনে করে কিনা, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে আমি এবং আরো সাধারণ মানুষ এবং অন্যান্য দল তারা কতটুকু নিরাপত্তা পাবে? আসলে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন। ছাত্রদের এই আন্দোলনটি ছাত্রদের ন্যায্য দাবি, বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কারের আন্দোলন ছিল, যে আন্দোলনটি সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনের সাথে একটি পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি সম্পৃক্ত হয়, তাদের পাশে দাঁড়ায়, এবং একটি পর্যায়ে গিয়ে এই আন্দোলনটি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের রূপ নেয়, সরকারের পতন হয়। এখন এইখানে যে কথাটি বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কেন তাদেরকে শত্রু মনে করবে, আমি একটু আগেই বলেছি যে বিএনপি সমমনা যারা বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে সকলকে নিয়ে এই দেশটা আগামী দিনে জনগণের কল্যাণে দেশে রূপান্তর করতে চায়। সেই ক্ষেত্রে ছাত্রদের যে ত্যাগ, ছাত্রদের যে ভূমিকা, ছাত্রদের যে সংগ্রাম, এটাকে বিএনপি কখনোই অস্বীকার করে না, বরং বিএনপি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনের রাজনৈতিক চিন্তা ভাবনা করছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আরেকটি বিষয় যে প্রশ্ন করেছেন আবিদ সৌরভ, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি জামালপুরের প্রেক্ষাপটে নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি ওই সময় সম্ভবত সমন্বয়ক ছিলেন না আন্দোলন চলা অবস্থায়। সেই সময় যারা সমন্বয়ক ছিল প্রতিনিয়ত আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে প্রতিটি আন্দোলনের আগের দিন তাদের সাথে বসেছি, তাদের সাথে বৈঠক করেছি,
কিভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করবে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং আপনি নিশ্চয় এই বিষয়টি জানেন যে সেই আন্দোলনে সরকার পতনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিএনপি যে কর্মসূচিটি দিয়েছিল, আপনাদের আন্দোলন চলা অবস্থায় জামালপুরে যে কয়টি মামলা হয়েছে তার মধ্যে আমি সহ আমার দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ অনেকের নামে কিন্তু আমরা সেই মামলার আসামি হয়েছি। কাজেই আপনি আমরা একই পথের যাত্রী। এখানে আপনারা আমাদেরকে শত্রু মনে করার কোনো কারণ নাই, আমরা আপনাদেরকে শত্রু মনে করি না। আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর জামালপুর করতে চাই, সুন্দর বাংলাদেশ করতে চাই। বামে আমার জামাত ইসলামের যিনি আছেন, আপনি সম্ভবত আগের প্রশ্নের সূত্র ধরে কিছু একটি বলতে চাচ্ছিলেন। যে আগের প্রশ্নে আমার যে বোনটা নারী সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করেছিলেন, প্রথমে আমরা আশ্বস্ত করতে চাই জামাত ইসলামী যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে সেক্ষেত্রে আমাদের নারীদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদাকে সমুন্নত রাখা হবে। আমার স্ত্রী একজন সরকারি চাকরিজীবী এবং তিনি আমার এই সহ আন্দোলনের সাথে একটা দায়িত্বপূর্ণ জায়গায় তিনি আছেন, কাজে তার মর্যাদার জায়গা থেকে তিনি সম্পূর্ণ সুরক্ষিত। কাজে নারীদের বিষয়ে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু আপত্তি তোলা হয়েছে এবং তার ব্যাখ্যায় তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা কর্মঘণ্টাও তাদেরকে কমিয়ে দিব, মাতৃত্বকালীন সুযোগটাও বাড়িয়ে দেব এবং এই জন্য যে পরিমাণ তাদের সময় তা কম হবে এই সময়টা সরকারি কোষাগার থেকে তাদেরকে ভর্তুকি দেওয়া হবে। কাজেই আমরা মনে করি এটি একটি নারীদের জন্য একটি ঐতিহাসিক একটি ঘোষণা। প্রাসঙ্গিকভাবে আমার বন্ধু জনাব অ্যাডভোকেট শাহ আহমদ ওয়ারিস মামুন জামালপুরে দুটো ঘটনায় উল্লেখ করেছেন। এটা আমাকে বলতেই হয় যে জামালপুর সদর এলাকায় উনি অভিযোগটা যিনি চেয়েছেন যে ফ্যাসিস্টের কেউ আমাদের সাথে আছেন কিনা, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বামে আমাদের আরেকবার যেতে চাই, আমরা দর্শকের কাছে প্রশ্নে আসবো, আবারও একটু কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে নিয়ে আমরা আবারও দর্শকের প্রশ্নে ফিরবো। যে মাদকের একটি বিষয় আমরা শুনেছি যে এখানে তরুণ সমাজের একটি বড় অংশ মাদকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা এটিতে তাদের মানে প্রভাব পড়ছে তাদের সার্বিক দিকেই। একই সঙ্গে এখানকার স্বাস্থ্য খাতের কথা আমরা শুনেছি যে স্বাস্থ্য খাতে এখনো পর্যন্ত যে আশানুরূপ উন্নতি, আপনাদের একটি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তারপরেও বেসরকারি খাতের পাশাপাশি সেটি আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তার চাইতে গুরুত্বপূর্ণ একটি অভিযোগ আমরা শুনেছি যে আপনাদের এখানে যে সড়কে বাস চলাচল যেটি করে, যেটি প্রধানতম মাধ্যম মধ্যবিত্তের, সেই বাসের ভালো কোনো বাস চলাচল বা বাস যোগাযোগ ব্যবস্থা এখানে নেই। সেটি নিয়ে আসলে আপনারা কখনো কোনো কিছু ভেবেছেন কিনা? এই মাদক নিয়ে প্রতি আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে আমাদের সম্মানিত জেলার সাধারণ সম্পাদক মামুন ভাই থাকেন। এটা নিয়ে আমরা বারবার প্রশাসনকে উপস্থাপন করেছি যে মাদক জামালপুরে একটুও কমে নেই। জানা মতে মানে আমার জানা মতে মাদকের সয়লাভ হয়ে গেছে। আমার মাদক কেন সয়লাভ হচ্ছে? এটা বেকারত্বের কারণে। আমার যুবক ভাইদের কোনো চাকরি নাই, কোনো বাসস্থান নাই, কোনো কর্মসংস্থান নাই, এজন্য আজকে মাদকের সংখ্যা বাড়ছে। আমার জানা মতে ইসলামাবাদ বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, আগে বেকারত্বকে দূরীকরণ করতে হবে। বেকারত্ব দূরীকরণ হলে তখন তো এই মাদক খাওয়ার কোনো সুযোগ পাবে না। এই মাদকের দূরীকরণ করতে গিয়ে আইন শৃঙ্খলা কমিটি বিকল্প নেই, তাদেরকে আরও চাপ দিতে হবে। আজকে তারা কিভাবে ধরে, আমি অনেক স্পট আমি বলে দিচ্ছি, ওই স্পটে তারা থাকে, ওই তারা মাদক সেবন করে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই। এজন্য আমরা আজ কথা দিছি জামালপুরের আইন শৃঙ্খলা কমিটি বৈঠকে, আগামী মার্চ 14 তারিখে বৈঠক আছে আমাদের, ওই বৈঠকে আবার এটা করা হবে এবং উপস্থাপন করা হবে যাতে মাদক দূরীকরণ হয়। ইসলামী শিক্ষা দিলে ওই ছেলে সহজেই মাদক সেবন করবে না। এই আমাদের বাবা মার দায়িত্ব কর্তব্য রয়েছে, আমরা বাবা মা খোঁজখবর নিয়ে না। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে, অনেক মেয়েরা মাদক সেবন করে, কল্পনা করতে পারবেন না। আমার মেয়ে কোথায় যাচ্ছে আমরা খোঁজখবর নিচ্ছি না, অভিভাবকের দায়িত্ব কর্তব্য রয়েছে। এনসিপির আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে এই যে বাসের কথা বলছিলাম, ওই প্রশ্নটির যদি উত্তর আপনার কাছে আসলে চাই যে বাস মালিক সমিতিতে এক ধরনের সিন্ডিকেট আছে, এই ধরনের কথা আমরা শুনি এবং তারা ভালো মানের যেই বাস সার্ভিস সেটি আসতে দেয়া হয় না, বা নতুন যারা বিনিয়োগ করতে আগ্রহীও আছে তাদেরকে আসতে দেওয়া হয় না, এরকম আমরা অভিযোগ আসলে শুনি। সেটি আসলে কি বাস্তবতা, বা সেটি নিয়ে আপনারা সেই মালিক পক্ষের সঙ্গে, সেই সিন্ডিকেটের, বা আপনি যেটি বলছিলেন যে নাগরিকদের জন্য তো আসলে যারা রাজনীতি করে তারা যাবে প্রশাসনের কাছে, আপনারা আসলে এখনো পর্যন্ত এই বিষয়টি কোনো প্রশাসনের কর্মকর্তা সংশ্লিষ্ট যারা আছে, বিআরটিএ কিংবা জেলা প্রশাসন, তাদের কাছে কখনো গেছেন এটা নিয়ে যে আমাদের এখানে ভালো বাস সার্ভিস নেই?
পরিবহন খাত থেকে শুরু করে প্রত্যেকটি খাতে কিন্তু রাজনৈতিক একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। আপনি যদি দেখেন এই পরিবহন খাতের নামে এখানে বিভিন্ন দলের সিন্ডিকেটগুলো এইখানে ইনভলভ, সবগুলো খাতে, বাজার সমিতি থেকে শুরু করে। তো এই খাতগুলো থেকে যদি আমরা এই রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারি, কারণ এইগুলো তো সাধারণ মানুষের সেবার সাথে সম্পর্কিত। ধরেন এইখানে আমাদের জামালপুরে সরকারি হসপিটালগুলোতেও তেমন আসলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়নি, তো সেখানেও বেসরকারি হসপিটালগুলোর সিন্ডিকেট রয়েছে, আমরা প্রতিনিয়ত সংবাদ পাই। তো প্রত্যেকটি সেক্টরের যে সিন্ডিকেট যেগুলো রাজনৈতিক প্রভাব যুক্ত, তো সেগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনমানুষের সেবার খাত হিসাবে আসলে আমাদেরকে উন্মুক্ত করতে হবে। আমরা এখন আবারও একটু আমাদের ভোটারদের কাছে ফিরতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে জামায়াতের যে এখানে ক্যান্ডিডেট আছে ওনার কাছে আমার প্রশ্ন যে 1971 সালে জামায়াতের যে বিতর্কিত ভূমিকা, যেটা বাংলাদেশের মানুষের মনে এখনো দাগ কাটে, এই বিতর্কিত ভূমিকা নিয়ে উনি কি বলতেন, মানে উনি কি বলতে চান, আজকে কিছু বলতে চান কিনা? আমরা আরো একজনের প্রশ্ন নিতে চাই। হ্যাঁ, একদম সামনে চশমা পরা। আমার প্রশ্ন মূলত হচ্ছে জামাতে ইসলামের প্রার্থী যিনি রয়েছেন তার কাছে। বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না এই মর্মে বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থী হিসাবে। তাহলে এটি কি আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক কিনা, বা আপনারা নিজেরা প্রার্থী দাবি করে এখানে উপস্থিত হয়েছেন কিনা একটু বলবেন? আমি একটু জামাতে ইসলামের যিনি অতিথি আছেন তার কাছে প্রশ্ন ছিল, যদিও সেটি আসলে আপনি এটি আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি। 71 প্রসঙ্গে তিনি প্রশ্ন করেছেন। আমার একজন প্রশ্নকর্তা জানতে চেয়েছেন পিআর সম্পর্কিত বিষয়ে। পিআর সম্পর্কিত বিষয়ে আমাদের 5 দফার নির্বাচনকে সামনে রেখে যে আন্দোলন, তার অন্যতম একটি দাবি ছিল, এবং আমরা এখনো পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া থেকে ফিরে আসেনি। তবে আমার প্রশ্নকর্তা যেটা বলতে চেয়েছেন যে আমরা নির্বাচনে যাব না, এই কথা কখনো বলা হয় নাই যে পিআর পদ্ধতি যদি প্রবর্তন করা না হয় তাহলে জামাত নির্বাচন অংশগ্রহণ করবে না, এটা কখনো বলা হয়নি। এটা আপনার বোঝার ভুল। আর বিক্ষিপ্ত মেঠো পর্যায়ে যদি কেউ বলে থাকে কোনো ছোটখাটো পরিসরে স্থানীয়ভাবে, তাহলে এটা তার নিজের মত। কিন্তু জামাত ইসলামের অবস্থান হচ্ছে পিআর পদ্ধতিতে হলে এটাকে সামনে নিয়ে আসা হয়েছিল, পিআর মানা না হলেও জামাত ইসলামের নির্বাচনে অংশগ্রহণ করবে। 71 সাল সম্পর্কিত আমার ভাই যেটা জানতে চেয়েছেন, দুর্ভাগ্যক্রমে বলতে হয় আমার জন্ম তারিখটা মনে হয় 71-এর পরে, কাজেই এই সম্পর্কিত জবাব দেওয়া অপর কঠিন। আমাকে না করলেই ভালো হতো, মানুষই হয়নি মানে বলবো। তবে আমরা বলি বর্তমান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্বর্ধনা সভায় পরিষ্কার করে তিনি জাতির সামনে, বিশ্ববাসীর সামনেকে সাক্ষী রেখে বলেছেন যে 1947 সাল থেকে বর্তমান সময় মুহূর্ত পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কোনোভাবে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমরা নিঃশর্তভাবে আমরা সবার কাছে ক্ষমা চাই। কাজেই তার এই ঘোষণাটাই আমরা মনে করি সার্বজনীন, এবং তার এই ঘোষণার মাধ্যমেই আপনার যে প্রত্যাশা, এই প্রত্যাশার বিষয়টি এখানে আছে, যদি আপনি বিষয়টিকে উপলব্ধি করে থাকেন। আমরা একটু প্রশ্নের আগের বার একেবারে শেষ। জি, উনি অনেকক্ষণ 4 বার, আমি ওনার হাত ওঠানোর পরেও দিতে পারিনি, 4 বার দিয়েছি। উনি একজন, এবং আপনাকে আমি এরপরে আপনার কাছে আসবো। এই দুজনের প্রশ্ন আমি শেষ করব আজকে, প্লিজ। আমাদের জামালপুর 4 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে যিনি নির্বাচন করবেন, শ্রদ্ধেয় অ্যাডভোকেট আব্দুল আওয়াল ভাইয়ের কাছে প্রশ্ন জানার জন্য, এবং আমার বিশ্বাস এই প্রশ্নটি এখানে যারা উপস্থিত সবারই মধ্যে আমরা বিরাজমান। আমরা বর্তমান সময়ে নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং অনেকেই যে একটি বক্তব্য আপনারা রাখেন, এদেশের ইসলাম ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষের যে ধর্মীয় সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে যে আপনারা আঘাত করেন, আপনারা সেখানে মানে অনুভূতির শেষ পর্যায়ে যান যে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই যে একটি ধর্মীয় মানে অনুভূতি, এই অনুভূতির জায়গাটি, এটা হাদিস কোরআন কোন জায়গায় এই বিষয়টি লেখা রয়েছে, ধর্মের কোথায় রয়েছে, যদি জানার জন্য যদি বিনয়ের সাথে এই বিষয়টি একটু পরিষ্কার করতেন। আসসালামু আলাইকুম। উত্তরটি আপনি। আমার বন্ধু সজীব খান, ওনার বেশ ভালো
রাজনৈতিকভাবে অনেক একটা দায়িত্বপূর্ণ জায়গায় আছেন। এই ব্যাপারে আমাদের বক্তব্য হলো, আপনার এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। জামায়াত ইসলামের কোনো দায়িত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এই জাতীয় কোনো বক্তব্য দেশের কোথাও কোনো কর্মী সাধারণ মানুষের কাছে দেওয়া হয় নাই। কাজে এটা কোথাও কোনো একটা জায়গা থেকে এটাকে তৈরি করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, এবং এটাকে না বুঝে আমরা বিষয়টাকে বারবার সেটাকে আমরা সামনে নিয়ে আসছি। জামায়াত ইসলামী একটি ইসলামী দল এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল। কাজে আমরা আমাদের মূল চেতনা হলো যে ধর্মীয় আদর্শ এবং মূল্যবোধের মাধ্যমে সমাজের একটি পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়া, মানুষের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে মানুষের যে প্রাপ্তির জায়গাগুলো আছে সেই সব জায়গা থেকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা আপনাকে শান্তিপূর্ণ একটি সহাবস্থান এবং সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে চাই। কাজে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমরাও বিশ্বাস করি, আপনিও নিশ্চয়ই বিশ্বাস করবেন যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকেই আমরা সেই পরিবর্তনটা চাই। কাজেই আমরা এই ধর্মীয় যে আমরা যে কাজগুলো করি সেটা নিঃসন্দেহে আল্লাহ সন্তুষ্টির জন্য করি, আল্লাহর কাছে আমরা ভালো একটা কিছু প্রত্যাশা করি। কিন্তু এই বক্তব্য আমরা কখনোই দেই নাই যে আমাকে ভোট দিলে আপনাকে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে। কাজেই এই কথাটাই যদি কেউ বলে থাকে এটা তার নিজস্ব বক্তব্য এবং এটা একটি বিভ্রান্তিকর বক্তব্য। আমার মনে হয় আপনি উত্তরটি দিয়েছেন। আমি কথা দিয়েছিলাম, জি আপনি হাত উঠিয়েছেন, উনিও বেশ কয়েকবার হাত তুলেছেন। ওনার পরে আমি আরো দুটো প্রশ্ন নেব, যেহেতু অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন আমি আরো দুটি প্রশ্ন নেব। বাংলাদেশ জামাত ইসলামকে ফেসিস্ট সরকার রাজনীতিভাবে নিষিদ্ধ করেছেন এবং নিবন্ধনও বাতিল করেছিলেন। বাতিল করার পরে এই রাজনীতি এই সংগঠনটা নিষ্ক্রিয় হয়েছিল, কোন রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না। কিন্তু ইদানিক আপনার তৃণমূল পর্যায়ে আমরা যা লক্ষ্য করি, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগ, তাদের যে ভোট চাওয়ার সময় যে তারা যে বহরটা যায় তাদের সাথে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের সাথে থাকে। এটা যদি ফেসিস্ট খুনি হাসিনাকে ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি আমরা বিদায় করি, সে তাদেরকে যদি আবার পুনর্বাসন জামাত ইসলাম করে, এটা আমাদের জন্য লজ্জা এবং দুঃখজনক। আসসালামু আলাইকুম। পাশের জন্য যিনি আছেন আপনিও একটু বলবেন। আমি দুটো কোশ্চেন করতে চাই। প্রথমত হলো, দুটো করেন কিন্তু খুব সংক্ষেপে। প্রথমত হলো যে জামালপুর 4 আসনের জামাত মনোনীত প্রার্থী যিনি, তার কাছে সেটি হলো যে আপনার পোস্টারে আমি দেখতে পেয়েছি যে প্রত্যাশিত সরিষাবাড়ি কাঙ্ক্ষিত নেতৃত্ব, সেই জায়গাতে সরিষাবাড়িতে আল্লাহ জোট মিল সহ আজকেও পত্রিকা আমরা দেখলাম আল্লাহ জোট মিল, পপুলার জোট মিল এগুলি বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার কাঙ্ক্ষিত সরিষাবাড়ি গড়ার ক্ষেত্রে আপনার প্রত্যাশা আমরা কি করতে পারি, এটি প্রথমত। দ্বিতীয়ত হলো, আমি সেই জামালপুরে বসবাস করার কারণে এই প্রথম সারি যারা আছে ম্যাক্সিমামকেই চেনার সুযোগ আমার হয়েছে। আমি বিগত সময় দেখেছি জামাত এবং বিএনপি দুটো দলই ফ্যাসিস্ট আমলে তারা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। আজকে ওয়ারিস আলী মামুন সাহেব এখানে আছেন, তিনি মামলার 1 নম্বর আসামি থাকতেন এবং 2 নম্বর আসামি থাকতো জামাতের একজন, আবার জামাতে থাকতেন 1 নম্বর আসামি, বিএনপির থাকতে আবার 2 নম্বর। এইভাবে অল্টারনেট করে সবাই ভাগাভাগি করে আসামি থাকতেন একসঙ্গে। দুটো আন্দোলনই তারা করেছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগের মাধ্যমে পত্রিকা তো আসছে, জেলা বিএনপির মান্যবর সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব, ওই এলাকায় আমার বাড়ি, এই কারণে আমি বলতেছি। উনি বারবার বলতেছেন যে শিবির রক কাটছে, জামাত এই করছে সেই করছে, নানাবিধ অপপ্রচার। জামালপুরে আমরা তো কখনো বিগত 17 বছরের মধ্যে অন্তত আমরা দেখতে পাইনি যে শিবির, জামাত এই জামালপুরে কোন অঙ্গন অন্তরে এই জাতীয় কোনো কর্মসূচি জড়িত হয়েছে, এটা আমরা দেখতে পাইনি। তারপরও একটি বিজ্ঞ জায়গা থেকে, দায়িত্বশীল পর্যায় থেকে ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব কেন এই জাতীয় বক্তব্য বারবার দিচ্ছেন এবং সভাতেও দিচ্ছেন, ধর্মীয় জলসাতেগুলি সেগুলি দিচ্ছেন, এগুলো আমি ওয়ারিস আলী মামুন ভাই এখানে আছেন, তার কাছে আমি সে সুনির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দলের একটি কথা আমি জানতে চাই। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমরা শুরুতে আগে একটু আপনার কাছে উত্তরটি। রাজনৈতিক সংকীর্ণতার জায়গা থেকে এই প্রশ্নগুলো আসলে করা হয়েছে এবং তার প্রশ্নের মধ্যে কিছু অজ্ঞতাও আছে। আমি বলবো যে আওয়ামী লীগ যতদিন শাসন ক্ষমতায় ছিল, পতনের 1 সপ্তাহ আগ মুহূর্ত পর্যন্ত জামাত ইসলামকে কখনোই নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। জামাত ইসলামকে যেদিন নিষিদ্ধ করা হয়েছে তার 5ম দিনের মাথায় তার সরকারের পতন হয়েছে। কাজেই ফ্যাসিস্ট সরকার আমলে একদিনের জন্য জামাত ইসলামী তার স্বাভাবিক কর্মকাণ্ড কোথাও বন্ধ করে নাই। দ্বিতীয়ত যে বিষয়টা তার পাশাপাশি যেটা জানতে চেয়েছেন যে মাঠে ময়দানে আমরা নির্বাচনী তৎপরতাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারে কেউ আমাদের সাথে থাকে, এই কথাটা সম্পূর্ণ অসত্য।
অসত্য। কাজে আমরা কখনোই এই ফ্যাসিস্ট সরকারের পতিত কোন রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে আমাদের সাথে রাখি নাই। তবে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনাদের অনুসন্ধিত সাংবাদিকতাও আপনারা করে থাকেন, তাহলে দেখেন যে বর্তমানে যারা এই বিরোধী এই বৃহৎ রাজনৈতিক দলের সাথে মাঠে পর্যায়ে যারা আছে তাদের মধ্যে কতজনকে তারা পুনর্বাসিত করেছে আমরা খুঁজে দেখেন অনেক পাবেন। এই যে বালু মহলের প্রশ্নটা সবার আগে আসছিল, বালু মহলে এখন যারা উত্তোলন করতেছেন অবৈধভাবে তারা লাভবান হইতেছেন, এই লোকগুলো কারা তাদের রাজনীতি দেখেন, এবং এই রাজনৈতিক গুলো বর্তমান রাজনৈতিক অতীতগুলো দেখেন, বর্তমানে দেখেন, সেখানে পরিষ্কার হয়ে যাবে। এবং বালু মহলের এই বিষয়গুলো অবৈধভাবে তারা লাভবান হয়, লাভের অর্থগুলো কোথায় যায় সেটা আপনি খুঁজে পাবেন। কাজে আমরা পতিত সরকারকে পুনরুজ্জীবিত হোক, সাথে আসুক, এই ধরনের সুযোগ আমরাও দিতে দেব না, এবং বৃহৎ দলের কাছেও আমরা আশা করবো তারাও যেন এই সুযোগটা না দেয়। কাজে আমরা সবাই সম্মিলিতভাবে ফ্যাসিস্ট সরকার পুনরুজ্জীবিত না হতে পারে এইভাবে আমরা সবাই কাঁধে কাঁধ পেলে আপনাদের সাথে আমাদের সাথে ঐক্যবদ্ধ আমরা প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। ধন্যবাদ। মামুন ভাই, আপনার কাছে প্রশ্নও ছিল, পাশাপাশি আমার মনে হয় ভাইয়ের বক্তব্যেরও আপনি কিছু হয়তো বা কথা বলতে চাইবেন। আপনার কাছে যেটি প্রশ্ন ছিল উনি করেছেন আপনাকে, জি উনি সরাসরি আপনাকে প্রশ্নটি করেছেন। সরিষাবাড়ি আমার জেলা বিএনপির সভাপতি মহোদয়, সরিষাবাড়ি যেটি জামালপুর 4 আসন 19 আসনের প্রার্থী, ওনার বক্তব্যকে কেন্দ্র করে উনি বলেছেন যে শিবির তো জামালপুরে কোনোদিন রোগ কাটে নাই। তো উনি স্বীকার করেছে যে সারা দেশে কাটে, জামালপুরে কাটে নাই, এর জন্য ধন্যবাদ আর কি। তো সারা দেশে শিবিরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটি আজকের নয়, অনেক আগে থেকেই কিন্তু এই অভিযোগটি স্বীকৃত। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির যে নির্যাতন, রক কাটার যে সংস্কৃতি, এটা কিন্তু এত সহজে মুছে যাবে এটা মনে করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। কাজেই উনি যেটি বলেছেন যে হ্যাঁ, জামালপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দীর্ঘদিন বিগত আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সরকার পতনের আন্দোলনে বিএনপি সমমনা রাজনৈতিক দল আমরা একই ইস্যুতে আন্দোলন করেছি, সরকার পতনের আন্দোলন। সেইখানে আমাদের মধ্যে বোঝাপড়া ছিল আন্দোলনের কর্মসূচি নিয়ে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে রাজনৈতিক বাস্তবতায় যে কথাটি একটু আগে আমি এই একজনের প্রশ্নের জবাব দিলাম, এখানে কিন্তু আসলে সবাই সবকিছু মেনে নিতে পারে না। রাজনীতির ঊর্ধ্বে উঠেও তাদের ব্যক্তিগত কিছু স্ট্যান্ড থাকে। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, এখন সে স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য যখন বিএনপি করে তখনও দেয়, যখন উনি ছাত্রলীগ করছে তখন দিয়েছে, যখন কৃষক শ্রমিক জনতা লীগ করেছে তখনও দিয়েছে, এবং উনি দুঃখের সাথে বলেছে যে যদি এই বাংলাদেশে, যেই বাংলাদেশে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষের জীবন গিয়েছে, 2 লক্ষ মানুষের ইজ্জত গিয়েছে, এই স্বাধীনতার বিরোধী শক্তি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে আমি তো মনে করি যে ওনার মতো একজন মুক্তিযোদ্ধার ঘুষ খাওয়া ছাড়া কোনো উপায় আছে বলে আমি মনে করি না। এটা ওনার যৌক্তিক, ওটা একেবারে ওনার ব্যক্তিগত জায়গা থেকে উনি আসলে দিয়েছেন, সেটি আসলে দল কতটুকু দায় নেবে আমি সেটাই বলছি। বরং আমি জামাত ইসলামের সাধারণ সম্পাদকের সাথে আমি দুটি বিষয় আমি ওনার সাথে একমত হয়ে বলতে চাই। সেটা হলো যে এইখানে উনি যে কথাটি বলেছে আমিও সেভাবে বলতে চাই। আমারই আবেদন এটা যে আমরা সতর্ক হই, যাতে আমাদের কারো কোনো দলীয় কোনো কর্মকাণ্ডে, নির্বাচনী কোনো কর্মকাণ্ডে পতিত স্বৈরাচারের কোনো দোসর বা পতিত স্বৈরাচারের কেউ যাতে অংশগ্রহণ করতে না পারে, নিজেদেরকে বৈধতা করতে না পারে। এটা আমাদের সবার স্ট্যান্ড, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বালু মহলের বিষয়ে কথা এসেছে, আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, যেটি আপনি দিয়ে শুরু করেছেন, যে 4টি বৈধ বালু মহল আছে, এর বাইরে যদি কেউ অবৈধভাবে বালু তুলে, সে জামাত ইসলামের না, এনসিবির না, বিএনপি না, ইসলামী ঐক্যজোটের। এটা মনে হয় মানে আপনাদের দিকে একটু মানে বড় দল, সে কারণে হয়তো বা আপনাদের সংখ্যায় বেশি, মানে আমরা শুনেছি যত এখানে অভিযোগটি বেশি আসে। আমি বলি, আপনি কথাটা শুরু করেছিলেন হাত বদল দিয়ে। আমি যদি হাত বদলের বিপক্ষে যাই, তাহলে আমি মনে করবো যে পতিত স্বৈরাচারের পক্ষে যাওয়া হবে। কারণ হাত বদলের জন্য তো আমরা সংগ্রাম করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এখন ফ্যাসিস্টের পতনের পরেও যদি সেই জায়গাগুলোতে ফ্যাসিস্টের লোক থাকে, তাহলে আমরা কেন সংগ্রাম করলাম? আমাদের বক্তব্য হলো যে 5 তারিখের পরে এই জায়গাগুলো প্রপার ওয়েতে গিয়েছে কিনা। আপনি যেটা বলেছেন 4টি বৈধ বালুমহল, আপনি জানেন কিনা, ওনারা জানেন কিনা আমি জানি না। এখানে সনকান্দা একটি বালুমহল, যেটির ইজারা ছিল মাত্র 18 লক্ষ টাকা, সেটি এখন ইজারার পরিমাণ দাঁড়িয়েছে 1,64,00,000 টাকা। শরীফপুর একটি ইজারা মহল, যেখানে ইজারা ছিল মাত্র 2 লক্ষ টাকা,
সেটার ইজারার মূল্যায়ন দাঁড়িয়েছে এখন 1,68,00,000 টাকা। অর্থাৎ এটা কিন্তু বৈধ জায়গাতে গিয়েছে। এখন এটা যদি আপনি বলেন হাত বদল হয়েছে, তাহলে ওনারা না নিয়ে আবার আওয়ামী লীগই এটা চালাবে, এটা তো হতে পারে না। বাট এইটা দিয়ে প্রপারলি মানুষ সেবা পাচ্ছে, আমার মনে হয় যে প্রপার ওয়েতে যাচ্ছে। আমি কথাটা শেষ করি নাই, আমি যেটা বাইরে যেগুলো আছে সেটির কথা বলি। এটি আমার মনে হয় মুফতি সাহেব সাক্ষী দিতে পারবেন। প্রতিটি আইন শৃঙ্খলার মিটিং এ আমরা স্ট্রংলি বলেছি যে এই বৈধতার বাইরে যদি কেউ বালু উত্তোলন করে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে, বা যদি কেউ অবৈধভাবে কেউ বালু মহাল ব্যবহার করে, প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? মাদকের বিরুদ্ধে আমি যখন ছাত্র, আশিক মোহাম্মদ কলেজের ছাত্র, পরবর্তী সময় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন থেকেই মাদক বিরোধী আমরা কমিটি করে সংগ্রাম করেছি। আমরা এখনো প্রতিনিয়ত, আমি প্রতিনিয়ত রাজনৈতিক সভায়, ধর্মীয় সভায়, প্রতিটি জায়গাতে বক্তব্য রাখি মাদকের বিরুদ্ধে জেহাদ করার জন্য। প্রতিটি আইন শৃঙ্খলা মিটিংয়ে আমার সর্বোচ্চ স্ট্যান্ড থাকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দুর্ভাগ্যজনকভাবে এটা হয় না। মাদকের বিরুদ্ধে যদি প্রশাসন তৎপর না হয়। জি মামুন ভাই, ধন্যবাদ। আমরা একজন নারীর প্রশ্ন দিয়ে শেষ করব। বাম পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে দিয়ে আমরা প্রশ্ন, মানে শেষ প্রশ্ন নিচ্ছি আর কি। আমরা দেখেছি, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছি এবং চাই স্বৈরাচার মুক্ত জামালপুর গড়তে। তো আমরা যে বিভিন্ন টেন্ডারবাজির যে কাজকর্মগুলো দেখি, সেখানে এখনো আমাদের জামালপুরের চৌধুরী এন্টারপ্রাইজের শিডিউল ড্রপ পড়ে। আমার কথা হচ্ছে সেগুলো অনলাইনে পড়ে, কিন্তু কাজ করছে কিন্তু মাঠে, মানে অফলাইন কাজ করতে হচ্ছে। আমরা এখানে 4টি দলের আমরা প্রতিনিধিকে দেখতে পাচ্ছি। আপনারা 4টি দলের প্রতিনিধি, এত শক্ত প্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা কিভাবে মাঠে কাজ করতে পারে? প্রশ্ন 2 হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি, আরেকটা আমরা দেখেছি আমাদের বিএনপির যে প্রতিনিধি রয়েছেন তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, পজিটিভ কথা বলছেন, কিন্তু মাঠের যে কর্মীরা আছে তারা অনেক ক্ষেত্রেই উগ্রতা দেখায়। তো আমরা এর আগেও দেখেছি যে আমাদের যে বিএনপির মির্জা ফখরুল রয়েছে, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না, এবং এছাড়াও বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এলে আমরা মামলা তুলে দিব। তাহলে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে জুলাই আন্দোলন করলাম, আমরা যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়লাম, যদি আওয়ামী লীগকে এভাবেই ফিরিয়ে আনা হয়, তাহলে আমাদের অবস্থানটা কতটুকু নিরাপত্তা? ধন্যবাদ। ওনার প্রশ্নের সঙ্গে আমি দ্বিমত করি না, ওনার স্ট্যান্ডের সাথে আমি দ্বিমত করি না। কারণ হলো যে এটা মির্জা ফখরুলের ব্যক্তিগত আন্দোলন না, এটা বিএনপির ব্যক্তিগত আন্দোলন না, দলীয় আন্দোলন না। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনটি সকল মানুষের আন্দোলন ছিল, সকল পেশা শ্রেণীর মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের দীর্ঘ 17 বছর ত্যাগ স্বীকার করেছে বিএনপি। এই আন্দোলনকে ধারাবাহিকভাবে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে বিএনপি। ছাত্রদের আন্দোলন, ছাত্রদের ত্যাগ, ছাত্রদের জীবনদান, এটি বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনের পথ চলতে চায়। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা আমরা অস্বীকার করি না। বাট যেটি উনি বলেছেন মির্জা ফখরুল সাহেব, এটি ওনার ব্যক্তিগতভাবে ওনার নির্বাচনী এলাকার প্রেক্ষাপটে বলেছেন, কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। উনি বলেছেন যে যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট না, যারা নির্যাতন করে নাই, যারা সুবিধাভোগী না, আমি শেষ করি, তাদের যদি কারো কোনো মামলা থাকে, মিথ্যে মামলা থাকে, সেই মামলা আমি প্রত্যাহার করে নিব। এটা হলো তার স্থানীয় প্রেক্ষাপটে নির্বাচনী এলাকার বক্তব্য। এর সাথে জাতীয় বক্তব্যের কোনো অবস্থান নাই। আর আমি একটা কথা বলি আপনাকে, একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার। এই আন্দোলনটা সমস্যা হয়েছে কোন জায়গায়, এটা আসলে ওনারা কিভাবে নেবে আমি জানি না। আমার ছোট ভাই লুৎফর আছে, এই আন্দোলনটাকে সফলতার একক দাবিদার মনে করে ছাত্ররা। আমি কিন্তু আবারও বলতেছি, ছাত্রদের অবদান, ছাত্রদের জীবনদান, ত্যাগ বিএনপি অস্বীকার করে না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বলতে চাই, এই আন্দোলনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপি এককভাবে নিয়ে এসেছে। বিএনপির অবিসংবাদিত বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুমুখে পতিত হয়েছেন। তবে এইভাবে মানুষ নামতো রাস্তায়, সেটা ঠিক আছে। আমি শুধু বিএনপিটাকে কি আমি বলি না, কিন্তু আমি কিন্তু অস্বীকার করি নাই। আমি কিন্তু বলছি যে ছাত্রদের এই অবদান ত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি পথ চলতে চায়। এটা কাজেই ছাত্রদের অবদানকে অস্বীকার করা না, কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলতে চায়। একটি বিষয় আমি দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, বেগম খালেদা জিয়া যখন জেলে মৃত্যু সজ্জায়, তৎকালীন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে উনি যদি আত্মসমর্পণ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে ওনাকে ক্ষমা করে ব্যবস্থা করে দেওয়া হবে। বেগম খালেদা জিয়া কিন্তু জীবনের ঝুঁকি নিয়েছেন, ক্ষমা প্রার্থনা করেন নাই। বেগম খালেদা জিয়া 2 বছর জেল খেটেছেন। বিএনপি 38 লক্ষ টাকা তার বিরুদ্ধে মামলার শিকার হয়েছে।
বিএনপির 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। বিএনপির এই অবদান কি আপনি অস্বীকার করবেন? নিঃসন্দেহে সেই অস্বীকার করার জায়গা হয়তো কোনো জায়গায় নাই। সেই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা প্রতিদিন রাখা উচিত। বিএনপিও যেমন ছাত্রদের আন্দোলন ত্যাগকে অস্বীকার করে না, ছাত্রদেরও বিএনপির আন্দোলন ত্যাগকে অস্বীকার করার কোনো সুযোগ আমি নেই। একটু ছোট্ট করে ডান পাশে আবার এনসিপির যিনি আছেন লুৎফর, আপনার কাছে যেতে চাই, মাইক্রোফোনটা একটু দিতে হবে। সেটি হচ্ছে আমরা একেবারে শেষ পর্যায়ে, আমার আলোচনাটা যদি এখানে ফ্লাড লাইট লাগিয়ে রাতভর করা যেত খুব ভালো লাগতো, কিন্তু আমাদের সময় স্বল্পতা এবং সূর্য পড়ে যাচ্ছে, এখন আর দেখানো যাবে না কাউকে। আমরা খুব ছোট করে জানতে চাই যে 30 সেকেন্ডের মধ্যে একটু উত্তর দেবেন, এনসিপি এই 5টি আসন যেটি আছে জামালপুরে, তার মধ্যে কয়টিতে জিতবে বলে আপনি বিশ্বাস করেন বা আপনার আত্মবিশ্বাস আছে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ইতিমধ্যে আমাদের প্রার্থী, আমাদের মনোনয়নপত্রগুলো ছাড়া হয়েছে। আমাদের প্রায় সারা দেশে 15 শতাধিক মানুষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বাছাই চলছে। জামালপুরের প্রেক্ষাপটে জামালপুরেও সবগুলো আসন থেকে আমাদের বেশ কিছু মানুষ, বেশ কিছু প্রার্থী যারা প্রত্যাশা করছেন এনসিপি থেকে মনোনয়ন নেওয়ার। তো আমরা চেষ্টা করব এনসিপি থেকে পরিবর্তনের যে বার্তা সেটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে। বাকিটা সিদ্ধান্ত ভোটারের। কারণ আমরা মনে করি বাংলাদেশে 24-এ পরবর্তী যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা এমনভাবে মানুষ চিন্তা করবে যেখানে শুধু ব্যক্তি নয়, প্রতীক নয়, সেখানে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার বাস্তবায়ন যারা করবে, সেই প্রত্যাশা নিয়ে যারা আগামীতে কাজ করবে, দেশ পরিবর্তনে যারা কাজ করবে, মানুষ তাদের প্রতি সিদ্ধান্ত নেবে। এনসিপি যে প্রতিশ্রুতি নিয়ে এসেছে, এনসিপি মনে করে যে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে এনসিপির ইশতেহার, সেই জায়গা থেকে এনসিপি প্রত্যাশা করে যে জনগণের এই প্রত্যাশাকে এনসিপি যদি পূরণ করতে পারে, মানুষ এনসিপিকে ভোট দেবে এবং মানুষ এনসিপিকে ক্ষমতায় নিয়ে যাবে। আমি একেবারে স্পেসিফিক প্রশ্ন, কয়টা পাবেন বলে আশা করেন 5টির মধ্যে? আর সেটি জনগণের সিদ্ধান্ত। আমার প্রত্যাশা তো আমি 5টি পাবো। হ্যাঁ, আমি আশাবাদ ব্যক্ত করছি 5টি আসনে এনসিপি জয়যুক্ত হবে এবং সেটি জনগণ সিদ্ধান্ত দিবে। অবশ্যই। আমি একটু আমার বাম পাশে সর্ববামে চলে যাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিনিধি রয়েছেন, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন, খুব সংক্ষেপে উত্তর চাই। 5টি আসন আপনাদের এই জামালপুরে, তার ভিতরে আসলে আপনারা কয়টা জিতবেন বলে আপনারা আত্মবিশ্বাস রাখেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ এই গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হচ্ছিল। আপনার সাংবাদিক ভাইরা আছেন, কেন্দ্রীয় সাংবাদিক আছেন। গণ অভ্যুত্থানে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম নেতা, সারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েব আমির ফজলুল করিমের নেতৃত্বে 5 তারিখে সকাল সম্ভবত 11টা-12টা হবে, প্রায় 2 লক্ষ আমাদের কর্মকর্তা নিয়ে রাজপথে ছিল এবং 64 যারা ভঙ্গ করেছিল সবাই জানেন অবশ্যই। তাহলে আমরাও তো গণ অভ্যুত্থানের অন্যতম নেতা। আমরা দাবি করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা কোনোদিন ঐক্য যাইনি, আমাদের এককভাবে রাজনীতি করে আসছি। আশা করি যেহেতু একটি ফেসিস্ট চলে গেছে, জোর যার মুলুক তার, এরকম একটা ছিল, এখন নাই। রাতের ভোট দিনের ভোটে রাতে হবে না। হ্যাঁ, ফেসিস্ট যেহেতু নাই, সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশা করি জামালপুরে 5টি আসন আমরা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, 5টি আসন, এখন পর্যন্ত 2 প্রার্থী 5টি করেই তারা জিতবেন বলে আশা করছেন। খেলা জমে উঠেছে। আমরা জামাতের কাছে একই প্রশ্ন রাখতে চাই, জামাত ইসলাম আসলে আত্মবিশ্বাসটি কতটুকু আছে? 5টি আসনের মধ্যে কয়টি আসন জামাত ইসলাম পাবে? আপনার প্রশ্নটির জবাব দেওয়ার আগে আমার একটু বিষয় হলো যে ছাত্র শিবির সংক্রান্ত একটা প্রশ্নের করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলতে চাই একটু শর্ট এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণ প্যানেলের ছাত্র শিবির জয়ী হয়ে আছে। এবং আমি নিজে স্বয়ং ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনাকারী কুষ্টিয়া দিনাজপুর জেলায় 6 বছরের সভাপতি ছিলাম। এই নির্বাচনে ফলাফলের পরে কোথাও ছাত্র শিবির রক কেটেছে এরকম কোন নিউজ কোথাও দেখেছেন কিনা? নাই। তাহলে যদি কাটতো তাহলে এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারতো। তার মানে হলো অতীতের ঘটনা যা হয়েছে সব মিথ্যা। দ্বিতীয়ত যে শেষ কথা যেটা, সেটাই আমরা জামালপুরের প্রতিটি অঞ্চলে বিগত প্রায় 30 বছর যাবৎ অব্যাহতভাবে আমরা নির্বাচনী কার্যক্রম ফলাফলকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত আছে। আমরা সাম্প্রতিক সময়ে সর্বশেষ মানুষের কাছে দুয়ারে পৌঁছে, সবার ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যেটা অনুভূতি প্রকাশ পেয়েছি, অনুভূতি যা আমরা দেখেছি, আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা, এখন মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, শান্তিপূর্ণভাবে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার সুযোগ পায়, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি 5টি আসনে জামাত ইসলামী বিজয় লাভ করবে। সেই সুযোগটা যাতে সরকার দেয় বা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, এটা আমরা জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আমি সবশেষে বিএনপির যিনি আছেন আমাদের মামুন ভাই, আপনার কাছে জানতে চাই,
জামালপুর 1, 2, 3, 4, 5 5টি আসনের মধ্যে বিএনপি কয়টিতে জিতবে বলে আপনি প্রত্যাশা করেন বা আত্মবিশ্বাস রাখেন? ধন্যবাদ। এই ভাগাভাগির পরে কি আসলে আমাদের ভাগ্যে আসন আছে? ইতিমধ্যে 15টি আসন কিন্তু আমরা দেখেছি, 5টা অলরেডি 15টা গেছে গা। এরপর তো আসলে আমগরে আসন আছে কি জামালপুরের জনগণ নির্ধারণ করবে। আমি যেটি বলতে চাই, এই জামালপুরে আপনি যদি আসন ওয়ারি দেখেন, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসন, আমাদের সাবেক এমপি এবার যাকে নমিনেশন দিয়েছে মিল্লাত সাহেব, উনি ওই সময় যে উন্নয়ন কাজ করেছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, এটা এখন পর্যন্ত মানে বিগত সকল যারা এমপি হয়েছে তাদের রেকর্ড ছাড়িয়ে আছে এখন পর্যন্ত। 2 আসন ইসলামপুর সুলতান মাহমুদ বাবু 2001 থেকে 2006 পর্যন্ত যে উন্নয়ন কাজ করেছেন, এটা এখন পর্যন্ত সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। আপনি যদি 3 আসন দেখেন, মির্জা আজম সাহেব, উনি বলা হয় যে উনি এই আসনে 6 বারের এমপি। 6 বার যদি একটি মানুষ এমপি থাকে, যদি একটু একটু কাজ করে লুটপাট করার পরেও সেখানে উন্নয়ন কাজ বাকি থাকার কথা না, বাট সেখানে উনি নানাভাবে কৌশলে শোষণ করেছেন, লুটপাট করেছেন, উন্নয়ন হয় নাই, যে কারণে মানুষ এখন বিএনপি মুখী। আমাদের জাতীয় নেতা মুস্তাফা বাবুলকে ওখানে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি যদি সরিষাবাড়িতে আসেন, সরিষাবাড়ির মানুষ আজীবন সালাম তালুকদার কাছে ঋণী। এই সরিষাবাড়ি এক সময় প্রবাদ ছিল যে মানে আমি সেটাই বলছি যে সরিষাবাড়িতে এক সময় প্রবাদ ছিল আর কি, যে পাট গরু ঘোড়ার গাড়ি এই নিয়ে সরিষাবাড়ি, ধোলা গরুর গাড়ি নিয়ে সরিষাবাড়ি। সেই সরিষার চেহারা কিন্তু পাল্টে দিয়েছে সালাম তালুকদার, এবং সালাম তালুকদার একজন যোগ্য উত্তরসূরি হিসেবে শামীম তালুকদার ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠে। সেই জায়গাতে শামীম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। জামালপুর সদর 5 আসন, এইখানে আওয়ামী লীগের যিনি বিগত এমপি যারা ছিলেন, একজন ছিলেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিনা, উনি 4 বারের এমপি। উনাকে দিয়ে জামালপুরে 4 টাকার উন্নয়ন কাজ হয় নাই। পরবর্তী সময়ে আনা হয়েছিল টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করে একজন ব্যবসায়ীকে, ইঞ্জিনিয়ার মুজাফর হোসেন, উনার দ্বারা জামালপুরে মিনিমাম কোনো উন্নয়ন কাজ হয় নাই। কাজেই এইখানে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ মাফ করুক, আমি অহংকার করছি না। আমি পৌরসভায় 2 বার মেয়র ছিলাম। আমি পৌরসভায় যে পরিমাণ উন্নয়ন কাজ করেছি, এবং এটা শুধু পৌরসভায় না, আপনি যদি জামালপুরের বিভিন্ন অঙ্গন দেখেন, আমি এক সময় জামালপুর জেলা ফুটবল দলের খেলোয়াড় ছিলাম, দীর্ঘদিন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি ধর্মীয় অঙ্গনে, আমি সাংস্কৃতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে গত 30 বছর জামালপুরের মাঠে ময়দানে জনগণের সাথে বিচরণ করছি। কাজে আমার বিশ্বাস জনগণের মধ্যে অবস্থান আছে। আমার বিশ্বাস যে আগামী দিনে জামালপুরের জনগণ বিএনপির পক্ষে অবস্থান নিবে, দানিশ শেষের পক্ষে অবস্থান নিবে। আপনিও 5টির কথাই বলছেন তাহলে? আমি বলছি যে জামালপুরের জনগণ বিএনপির পক্ষে অবস্থান নিবে, দানিশ শেষের পক্ষে অবস্থান নিবে। এখন ওরা যেভাবে ওনারা ভাগাভাগি করছে, অবশ্যই প্রত্যেকে আমরা দেখছি আসলে যে জামালপুরের প্রত্যেকেই আশাবাদী, এবং সবাই যেটি বলেছেন যে জামালপুরের ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেক্ষেত্রে তারা জিতবেন। এবং আমরা চাই যে সেই সত্যের পরীক্ষা প্রত্যেকেই একেবারেই সমান সুযোগ নিয়ে দেখ, লেভেল প্লেইং ফিল্ড হোক, এবং সকলে নির্বিঘ্নে সামনে যারা আমাদের আছেন ভোটার, তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করে আনতে পারেন। এবং এখানে যারা এসেছেন তাদেরকে আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনের সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজের পক্ষ থেকে আমাদের যারা 4 জন অতিথি রয়েছেন, আগামীতে ভোটে লড়বেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা এবং ধন্যবাদ। ধন্যবাদ জামালপুর।